এটা রেডিওটা ছেড়ে রেখেছি কথা বলার জন্য, হঠাৎ দেখছি রাত্রিবেলা কেউ বা কারা কথাবার্তা বার্তা বিনিময় করছে। ঠিক আছে, এই যে অ্যান্টেনাটা আছে এই অ্যান্টেনাটার পরিবর্তন ঘটাচ্ছে, হাই পাওয়ার অ্যান্টেনা লাগিয়ে নিচ্ছে। তার ফলে এইটার যে কার্যক্ষমতা যতদূর কমিউনিকেশন হবে বলে এই কোম্পানিটা বিক্রি করছে তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা। তারপরে কিভাবে বুঝলেন যে বাংলাদেশ থেকে কোনো ফ্রিকোয়েন্সি কানেক্ট করার চেষ্টা করছে এই বাংলায়? দেশবিরোধী কোনো কাজকর্ম হচ্ছিল, জিনিসপত্র আদান প্রদান হচ্ছিল, সবজির নাম দিয়ে বিভিন্ন রকম জিনিস বলছিল, আলু পটল কুমড়ো সব এই টাইপের জিনিস, এটা পাঠিয়ে দিলাম, ও আছে এই আছে। চাঁদনীতে এই যে ওয়াকিটকি বিক্রি হয় তার সাথে স্থানীয় দেশের ক্ষতি করা সম্ভব? একদম 100% সম্ভব। ওটা তো বুঝতে পারি যে কি হচ্ছে না হচ্ছে, এটার পিছনে বড় একটা কনস্পিরেন্সি আছে। সুতরাং মানে সব যে থেমে গেছে তা নয়, কিন্তু কোথা থেকে সিগন্যালের উৎস এটা বোঝার জন্য একটা নির্দিষ্ট ডাইরেকশন অ্যান্টেনা দিয়ে আমরা তার উৎস খোঁজার চেষ্টা করি। সেই উৎসটা দেখলাম বাংলাদেশের দিক থেকে আসছে। স্বাধীনতা দিবসের আগে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বাংলা সহ নর্থ ইস্টে। প্রশ্ন অনেক, কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? বাংলাতে বসে খোদ রেগুলার ওয়েতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছে কেউ বা কারা। অদ্ভুত এক আইডিয়া, অদ্ভুত এক নিয়মে, এবং এই পুরো বিষয়টি যিনি আমাদের সামনে সর্বপ্রথম নিয়ে আসেন সেই ব্যক্তি এখন আমার সঙ্গে আছেন, অম্বরীশ নাগ বিশ্বাস, হ্যাম রেডিওর সেক্রেটারি। এবং কিভাবে হ্যাম টেকনোলজিকে কাজে লাগিয়ে লাগাতার বাংলাদেশ এবং বাংলার মধ্যে যোগাযোগ লাগাতার রাখা হচ্ছে এবং যা দেশের সিকিউরিটির ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠছে, সবটাই শুনবো সরাসরি ওনার মুখ থেকে। প্রথমে স্যার, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। আপনি সর্বপ্রথম এই পুরো বিষয়টিকে নিয়ে এলেন, যেখানে বলা হচ্ছে বনগাঁ বসিরহাট থেকে খুলনা যশোর অবধির লাগাতার কথাবার্তা বলা হচ্ছে শুধুমাত্র রেডিও টেকনোলজিকে কাজে লাগিয়ে। পুরো বিষয়টি কখন দেখলেন এবং কিভাবে বিষয়টি অনুধাবন করলেন এবং কতটা দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক এই পুরো বিষয়টি? এটা আজ থেকে বহু বছর আগেই হতো। আগে একটা লং ডিস্টেন্স ফোন এসছিল বিদেশি টেকনোলজির। লং ডিস্টেন্স ফোনের একটা বেস আর একটা হ্যান্ডসেট থাকে। আমরা একটা বড় বাড়ির মাল্টি স্টোর বিল্ডিংয়ে বেসের সাথে হ্যান্ডসেটের কথা বলার জন্য একটা ওয়্যারলেস সিস্টেম ব্যবহার করি। তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, বিএসএনএল নিয়মটা বেঁধে দিয়েছে যে এটা আমরা 70 মিটার 60 মিটার অবধি কথা বলতে পারবো বেসের সঙ্গে এটার। কিন্তু এই টেকনোলজিটাকে কাজে লাগিয়ে বিদেশি একটা সংস্থা তারা এইটাকে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ করে দেয়। এগুলো তার ফলে কি হচ্ছে, একটা সেটের যে বেস এবং হ্যান্ডসেট, একটা সেট আরেকটা হ্যান্ডসেট, এটা বাংলাদেশে এই সেটটাকে পাঠিয়ে দিল বেসটাকে, আর ওই বাংলাদেশ থেকে একটা হ্যান্ডসেট নিয়ে চলে আসলো এখানে। এইভাবে পারস্পরিক কথাবার্তা হতো একটা ভিএইচএফ ফ্রিকোয়েন্সির মধ্যে। এবং এটা বিদেশি টেকনোলজি এবং কোনো অনুমোদিত স্পেকট্রামে হচ্ছিল না দেখে এটা কখনো আমাদের স্পেকট্রামে পড়ছে, কখনো পুলিশের স্পেকট্রামে পড়ছে। আমাদের স্পেকট্রামে যখন পড়ছে তখনই এটা আমাদের প্রথম নজরে আসলো যে কেউ বা কারা আমাদের স্পেকট্রামে কথা বলছে, কারা তারা। ভারত সরকারের দৃষ্টিতে আনার পর আমরা সেটাকে ফক্স হান্টিং বলে আমাদের একটা রেডিওর হ্যামেদের গেম আছে, যে রেডিও তরঙ্গের উৎস কোথায় সেই উৎসটা খুঁজে বার করে বর্ডার অঞ্চলে জানতে পেরে তখন ধরপাকড় করে বন্ধ করা হয়। তারপরে দেখা গেল যে আরও বৃহত্তর কাজ করছে, গঙ্গাসাগর আইল্যান্ড থেকে কেউ বা কারা একটা রেডিও স্টেশন, অস্থায়ী রেডিও স্টেশন তৈরি করে দেশ বিরোধী মানুষ মারার কাজ করছে। সেই রকম একটা বিরাট নেটওয়ার্ক চলছে এবং সামুদ্রিক অঞ্চলে এই যোগাযোগটা হওয়ার কারণে সমুদ্রের মধ্যে যে সমস্ত মৎস্যজীবীরা মাছ ধরতে যাচ্ছে তারা মাছের যে সংকেত রেডিওতে বলতো খবর সেগুলি পেত না। ওই কথাবার্তাগুলির মধ্যে সীমাবদ্ধ ছিল, তারা শুনতো ওগুলি, সেইটাকেও ধরা হয়, ভারত সরকারের খবর দেওয়া হয়। এই রাজ্যের পুলিশ ভারত সরকার যৌথ উদ্যোগ নিয়ে বিষয়টাকে গঙ্গাসাগর থেকে 6টা ইলিগাল রেডিও স্টেশন ধরে এটাকে বন্ধ করা হয়। কিন্তু সেই ট্র্যাডিশন সমানে চলেছে। এখন কি হচ্ছে না, বর্ডার অঞ্চলে পুলিশ যত তৎপর হচ্ছে, প্রশাসন যত তৎপর হচ্ছে, যারা দুষ্কৃতীরাজ তারা তত দিমাগ খাটাচ্ছে, তত বেশি টেকনোলজি কাজে লাগাচ্ছে। তার ফলে এইটাকে কাজে লাগিয়ে বাংলা এবং বাংলাদেশের এত বড় দূরত্বকেই কভার আপ করা সম্ভব হচ্ছিল? আরামসে হচ্ছে, তো টিল নাও হচ্ছে। এবং যেটা সাম্প্রতিক যে বড় কাণ্ডটা ঘটেছে, এনআইএ সমস্ত রিপোর্ট ইত্যাদি দিয়েছে, আমরা দেশের সরকারের কাছেও বলেছি যে যারা এখানে
ওপেন এই যে মার্কেটে অনলাইন মার্কেটিং করছে, তারা তো দেশের জামাই না। দেশের প্রতি কটা নাগরিক, প্রতি কটা সংস্থাকে দেশের কানুন মানতে হবে, দেশের নিরাপত্তা আগে। স্যার, সেদিন আপনি কি দেখেছিলেন, হঠাৎ করে কিভাবে বুঝলেন যে বাংলাদেশ থেকে কোনো ফ্রিকোয়েন্সি কানেক্ট করার চেষ্টা করছে এই বাংলায়? হ্যাঁ, এটা দেখেছি। আসলে আমরা আমাদের একটা যেমন আমরা এখানে রেডিওগুলিতে একটা সিঙ্গেল মনোব্যান্ডে কথা বলি, তেমনি আমাদের একটা রিপিটার ব্যান্ড আছে। সেই জন্য আমরা এই হ্যান্ডহেল্ড সেটটা যাতে অনেক দূর যোগাযোগ করতে পারি, তার জন্য একটা রিপিটার ব্যবস্থা। একটা রিপিটার হচ্ছে এই একটা কম পাওয়ারের সিগন্যালকে সে ক্যাচ করে নিয়ে সেই পাওয়ারটাকে বুস্ট করে অনেক দূর যোগাযোগ আমাকে করিয়ে দেবে। তার জন্য ভারত সরকারের কাছ থেকে আমাদের একটা লাইসেন্স নিতে হয়। সেই লাইসেন্সটা নিয়ে আমরা একটা রিপিটার লাগিয়েছি। তার ফলে আমরা এই ওয়াকি টকি দিয়ে বহু দূর পর্যন্ত কথা বলতে পারছি। এই কথা বলার এইটা আমাদের কাল হয়ে গেল। হঠাৎ এইটা ছেড়ে আমরা রাখি, কেউ যদি আমাদেরকে অনেক দূর থেকে ডাকে রেডিওতে, আমরা একজনে অন্যর সাথে সিগন্যাল এক্সচেঞ্জ করি। মনে রাখতে হবে, কোনো বাণিজ্যিক কথা কিন্তু আমরা এই রেডিও দিয়ে বলতে পারি না, কোনো পলিটিক্যাল কথা আমরা এখানে বলতে পারি না, দেশ বিরোধী কোনো কথা আমরা এই রেডিওতে বলতে পারি না, কোনো দেশের বিরুদ্ধেই আমরা কথা এই রেডিওতে বলতে পারি না। যতই আমার দেশের কেউ শত্রু হোক, তাদের কথা আমরা এখানে বলতে পারি না, কারণ এটা আন্তর্জাতিক হবি। আমরা এটা রেডিওটা ছেড়ে রেখেছি কথা বলার জন্য। হঠাৎ দেখছি রাত্রিবেলা কেউ বা কারা বার্তা বিনিময় করছে। আমরা বার্তা বিনিময় করার সময়, কারোর সাথে কথা বলার সময় নির্দিষ্ট কিছু কোড ব্যবহার করি। এটা ইন্টারন্যাশনাল কিউ কোড বলা হয়। আমি জিজ্ঞেস করলাম QRZ মানে কে কথা বলছেন ভাই? উল্টো দিক থেকে উত্তর আসার কথা তার এক কল সাইনটা, কিন্তু সেই উত্তরটা না দিয়ে সে চুপ করে যায়। আমি বারংবার জিজ্ঞেস করতে থাকি কে। কিছুক্ষণ জিজ্ঞেস করার পর মাঝরাতে, যেহেতু একটু চোখে ঘুম ছিল, কিছুক্ষণ বসে থাকার পর চোখে ঘুম চলে আসে। যখন ঘুমিয়ে পড়ে আবার কিছুক্ষণ পরে থেকে কথা বলছে। তারপরে আবার যখন জিজ্ঞেস করি চুপ করে যাচ্ছে। ব্যাপারটা এরকম বারে বারে হচ্ছে। তারপরে দেখলাম কথা বলছে না। মনে হলো দেখি অন্য কোনো জায়গায় কথা বলছে কিনা। এখান থেকে স্ক্যান করা যায়, দেখছি অন্য ফ্রিকোয়েন্সিতে কথা বলছে, তারা অন্য ভাষায়, বাংলা ভাষায় নয়। কিন্তু বাংলা ভাষার যে অ্যাসেন্ট, আমি বাংলা বলছি, মালদার লোক বাংলা বলছে, এই অ্যাসেন্ট শুনেই বোঝা যায় যে তারা কোথা থেকে বলছে। বাংলাদেশের যারা বাঙালিদের কথা বলছেন, তাদের অ্যাসেন্টটা বোঝা যায় যে তারা ওখান থেকে কথা বলছেন। বিভিন্ন জেলা ওয়াইজ চেঞ্জ হয়। আমরা এটা বুঝতে পারলাম। বুঝলেই তো হলো না, কোনো বাংলাদেশি লোক তো এখান থেকেও কথা বলতে পারে। তো ওখান থেকে বলছে কি করে বুঝলাম না? আমরা পরের দিন আমাদের সমস্ত ক্যাম্প কমিউনিটির কাছে খবরটা দিলাম যে এরকম একটা হচ্ছে, এই টাইমে আমি পেয়েছি, তোমরা সজাগ থাকো। সবাই বিভিন্ন জায়গা থেকে সজাগ থাকার চেষ্টা করলো, পেলো। আমাদের বেশ কিছু আমরা সজাগ পেলো ব্যাপারটা যে হ্যাঁ কথাবার্তা হচ্ছে। কোথা থেকে আসছে সেই উৎস খোঁজার জন্য রেডিও আমরা একটা ফক্স হান্টিং বিষয় আছে, যে রেডিও এইটার কোথাও লুকিয়ে রাখা আছে, কোথা থেকে সিগন্যালের উৎস, এটা বোঝার জন্য একটা নির্দিষ্ট ডাইরেকশনাল অ্যান্টেনা দিয়ে আমরা তার উৎস খোঁজার চেষ্টা করি। সেই উৎসটা দেখলাম বাংলাদেশের দিক থেকে আসছে। আস্তে আস্তে ক্রমাগত তার কাছে যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম হ্যাঁ ওটা ওপার থেকেই আসছে। আবার কিছুটা আমাদের দেশের মাটির থেকেও সিগন্যালটা আসছে বর্ডার অঞ্চলের কিছু জায়গায়। তখন আমরা নিশ্চিত হলাম বর্ডার অঞ্চলে, আমার বাংলার বা আমার দেশের বর্ডার অঞ্চলের ভিতর থেকে ওই দেশে কমিউনিকেশন হচ্ছে এই রেডিও তরঙ্গের মাধ্যমে, যেটা সম্পূর্ণই আমাদের স্পেকট্রাম। আমরা এই ধরনের পেলে পরে লোকাল পুলিশ প্রশাসনকে বলতে পারি না, রাজ্য সরকারকে বলতে পারি না। তার নির্দিষ্ট কানুন আছে। আমরা নির্দিষ্ট একটা লগে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রককে জানাই দ্রুততার সাথে, কিন্তু প্রাণটা তো সবারই ভয় লাগে। আমাদের বন্ধু আত্মীয় পরিজন তো সব আমাদের আছেন, কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। তাই কানুন তো মানুষের জন্য, তাই কানুনটাকে ব্রেক করে আমরা প্রশাসনের দ্বারস্থ হই যে এরকম একটা সংকেত আসছে, দেখুন আপনারা। সংকেত দেখার পর দ্রুততার সাথে তারা হলোডলে ইত্যাদি। কিছুদিন পরে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করলো MHA থেকে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, তারা অফিসাররা এসে ধন্যবাদ দিলেন। ভারতের বিদেশ মন্ত্রক সরাসরি আপনাকে ধন্যবাদ জানালেন। কেন ধন্যবাদ জানালেন? তারা বললেন যে দেখুন, চাকরি করেই বলে তারা সব কিছু তো বলতে পারছে না। তা বললেন যে আপনার যা কাজকর্ম হয়েছে, যা ইনফরমেশান দিয়েছিলেন, তার বিরুদ্ধে সদর্থক কিছু হয়েছে, এর জন্যই আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, কোনো রকম সমস্যা কিছু হলে আমাদেরকে জানাবেন। যদি নিরাপত্তাজনিত কিছু আপনার দরকার হয়, আপনার প্রোটেকশনের জন্য বলবেন, আমরা আছি আপনার সাথে। পরে একটা প্রশ্ন, আমি এই বিষয়টা একটু কন্টিনিউ করতে চাই স্যার। এই যে যখন আপনারা এরকম সংকেতগুলো দেখলেন বাংলার সঙ্গে বাংলাদেশ, পরবর্তীকালে কি আরও অনেক বেশি ইনভেস্টিগেশন বা ভিতরে ঢুকেছিলেন, বা আপনারা কি গঙ্গাসাগর মেলায় যখন কাজকর্ম করতে গেছিলেন তখন কি কোনো কোড ওয়ার্ড শুনতে পেয়েছিলেন এই কমিউনিকেশনের?
হ্যাঁ, সেটা আমরা এখন তো বাড়িতে সবসময় জেগে বসে থাকার, আমরা বিভিন্ন পেশায় চাকরি করি, এটা আমাদের প্যাশন, শখ, হবি। সবসময় থাকতে পারে না, সবাই চাকরি করি। তো গঙ্গাসাগর মেলার সময় আমরা সবাই অফিস ছুটি নিয়ে কাজকর্ম করি, 24 ঘন্টাই ওখানে আমাদের মনিটরিংয়ের মধ্যে, কাজের মধ্যে থাকে এবং বিভিন্ন স্পেকট্রামে আমরা কাজকর্ম করি। ওই সময় দেখলাম কেউ কারা কথাবার্তা বলছে। আমাদের একটা আগে থেকে একটা এক্সপিরিয়েন্স ছিল যে এরকম রাত্রিবেলায় ওই সময় কথাবার্তা বলে। তো যখন গঙ্গাসাগরে ভেসেলগুলি চলাচল বন্ধ থাকতো, রাত্রিবেলা নির্ঝুম, লোক যাতায়াত বন্ধ, তখন আমরা এইগুলি স্ক্যান করতাম কোথায় কিছু পাওয়া যায় কিনা। দেখতাম বহাল তবিয়তে চলছে কথা, আমরা রেকর্ড করে সাথে সাথে জানাতে, ওখানে প্রশাসনকে জানিয়ে তো কোনো লাভ হবে না, কারণ তারা কথা বলছে অন্য জায়গা থেকে। এবং গঙ্গাসাগরে আমরা তো মানুষের কাজ করতে গেছি, সমস্ত ডিভাইস ইকুইপমেন্ট আমাদের কাছে নিয়ে আমরা ওখানে রেকর্ড করতে শুরু করলাম এবং সেগুলি দেশের সরকারের কাছে জানাতে শুরু করলাম এবং সরকারও তার যথাযথ ব্যবস্থা নিতে শুরু করলো। কি কি কথা ওখানে বলছিল মনে পড়ে আপনার? হ্যাঁ, বিভিন্ন রকমের আমাদের দেশের সেনাবাহিনী যেমন কিছু কোড ব্যবহার করে, প্রতি কটা বাহিনী তাদের নিজস্ব কিছু কোড ব্যবহার করে গোপনীয়তার জন্য, এবং যারা এই দুষ্কৃতি কাজ করে তারাও কিছু কোড ব্যবহার করে, ব্যবহার করে বলছিল আর কি। আর আমরা যেহেতু এই দুষ্কৃতীদের কাজকর্ম দেখি, স্পেকট্রামের মধ্যে শুনতে পাই, অনেক কিছুই করে তারা, দেখতে পাই, জানতে পাই, এবং অনেক কিছু সাক্ষী, অনেক কিছুর মধ্যে যুক্ত আমরা। তো সুতরাং আমরা বুঝে নিতে অসুবিধা হয় না যেটা দেশবিরোধী কোনো কাজকর্ম হচ্ছিল, কি জিনিসপত্র আদান প্রদান হচ্ছিল, সবজির নাম দিয়ে বিভিন্ন রকম জিনিস বলছিল, আলু পটল কুমড়ো সব এই টাইপের জিনিস, এটা পাঠিয়ে দিলাম, ও আছে, এই আছে, ওই আছে। এবং বিডিআর, বিএসএফ ওরা বিভিন্ন রকমের কোড ব্যবহার করে, কে কোথায় আছে না আছে, কোথা দিয়ে যাবে ইত্যাদি বিভিন্ন রকমের কথাবার্তা বলছিল। সবটা রেকর্ডিং করে আমরা আসলে কি দেশের নিরাপত্তার কারণে বা আইনগত কারণে সবটা তো আর রেকর্ডিংটা বের করতে পারি না। রেকর্ডিং, এভরিথিং রেকর্ডিং আমরা করেছি। এ সময় রেকর্ডিং কী বলছিল তারা, সেগুলিকে ডিকোডিং করেছে। করার পর মানে এই যে ধরনের দুষ্কৃতী লোককে ধরা তো খুব সহজ ব্যাপার নয়, এবং খুব দ্রুততার সঙ্গে ধরে ফেলেছে। কারণ ধন্যবাদটা খুব, সাগর থেকে ফেরার পরেই খুব দ্রুতই ধন্যবাদটা পেয়ে গেলাম। মানে দেশের বিদেশ মন্ত্রক আপনাকে ধন্যবাদ জানিয়েছে, মানে ও বাড়িতে এসেছিলেন যে আপনাদের সেভারাল টাইম, মানে একবার নয়, সেভারাল টাইমস এসছেন আর কি। তারা বলেছে খুবই মানে খুশি আর কি। এবং যারা অফিসাররা এসেছিলেন তারা বাঙালি, তারা মানে আমি যেহেতু বাঙালি, এ ধরনের একটা ভালো কাজ করলাম, তারা খুব মানে প্রাউড আর কি। যে কথাবার্তাগুলো সেদিন ওয়াকি টকিতে আপনারা শুনছিলেন, সাধারণ মানুষের পক্ষে, মানে আমি যদি ধরেও নিই বাংলাদেশি কোনো সাধারণ মানুষ, তাদের পক্ষে কি এই রকম টেকনোলজি ব্যবহার করে এই ধরনের কথাবার্তা বলা সম্ভব, নাকি আপনি মানে সাসপেক্ট করছেন এটা বিয়ন্ড দ্য সাধারণ মানুষ, মানে জঙ্গি বা দেশবিরোধী কার্যকলাপই সরাসরি একটা প্ল্যানিং হচ্ছিল? সাধারণ মানুষের খেয়ে দিয়ে কাজ পড়বে না, অত গভীর রাতে জেগে বসে থাকা সাধারণ মানুষের কাজ পড়বে না। এই সব ডিভাইসগুলি হঠাৎ করে কিনে নেওয়া, ফোনই তো আছে, ডিভাইসগুলি কিনতে যাবে কেন? ডিভাইসগুলি কিনে তার কারিকুশলতা পরিবর্তন করা সাধারণ মানুষের কাজের মধ্যে পড়বে না। এবং সাধারণ মানুষ কথা বলবে, গল্প করবে, তো তার মধ্যে কোড ব্যবহার করবে কেন? যেমন মৎস্যজীবীদের মাঝে মাঝে মৎস্যজীবীরা অন্য স্পেকট্রামে চলে আসে, তাদের কথা বোঝা যায় যে তারা সাদাসিধা মানুষ, তারা জানে যে অন্য স্পেকট্রামে চলে এসছে, কথা বলছে, আমরা বুঝি যে তারা না জেনে করছে। কোনটা জেনে করছে না জেনে করছে, 33 বছর এই যোগাযোগের মধ্যে আছি, বিভিন্ন রকমের এই সমস্ত নিরাপত্তা বাহিনীগুলির সাথে কাজ করছি, তো সবটা তো বুঝতে পারি। আমার শেষ একটা প্রশ্ন, এখনও কি বাংলার যারা বাংলাতে আমরা থাকি, এই দেশবিরোধী কার্যকলাপ যেভাবে হচ্ছে, আমরা কি সম্পূর্ণভাবে বিপদমুক্ত, নাকি আপনি কি এক্সপেক্ট করছেন? বিকজ আপনি ততটাই বলবেন যতটা বলা যায় ক্যামেরার সামনে। ধারাবাহিকভাবে কি এই প্রবণতাটা এখনও চলছে, বাংলাদেশি দেশবিরোধী একাধিক কার্যকলাপ এখনও কি চলছে বলে আপনার মনে হচ্ছে? অন্তত আমরা বাংলা কি বিপদমুক্ত? কে কখন বিপদের মধ্যে পড়বে তা তো বলা যায় না। আমরা বিরাট একটা সুন্দরবনের বিরাট একটা অঞ্চলের মধ্যে আছি, সেখান থেকে প্রচুর, এখন তো বর্ডার রোড বন্ধ করে দেওয়া হয়েছে এবং জলপথে অনেক আসছে, সব তো আর চেকিং করা সম্ভব হয় না। বিভিন্ন রকমের খবরাখবর আমাদের কাছেও থাকে। আমরা কোস্টগার্ডের সদর দপ্তরে গেছি, গিয়ে আমাদের কাছে যে সমস্ত স্পেসিফিক ইনফরমেশান ছিল আমরা সেগুলি তার কমান্ড্যান্টের সাথে শেয়ার করেছি।
অপারেশন হয়েছে, সাকসেস হয়েছে, একটা ক্রমাগত চলতে থাকবে। কিন্তু মানে করতে এর মধ্যে যদি 10টাকে ধরে, 10টা বোটের থেকে যদি বিভিন্ন রকম জিনিসপত্র পায়, তার মধ্যে 2টো বোট যে বেরিয়ে যায়নি তার গ্যারান্টি তো কিছু নেই, কোনো রকম কিছু করতেই পারে। তো সুতরাং সবাইকে সতর্ক থাকলে পরে কোনো রকমের বিপজ্জনক কাজ হবে না বলেই আমাদের বিশ্বাস।